নমস্কার, আমি অর্ণব। জানেন, আমি না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। সাধারণত আমরা যেসব গল্প পড়ি সেগুলো একটা নির্দিষ্ট ঘটনার উপর কেন্দ্রীভূত হয়। সেটা কেন ঘটলো, কে ঘটালো, বা তার ফলাফল কি ঘটলো, ইত্যাদি ইত্যাদি। খুব সম্ভবত একমাত্র বিভূতিবাবুর লেখাতেই দেখেছি সেখানে এইরকম কোনো নির্দিষ্ট ঘটনা থাকে না, বরং একাধিক দৃশ্যের বর্ণনা থাকে, ছড়ানো ছেটানো, যাদের মধ্যে সংযোগ হয়তো তেমন নেই। যেমন আপনারা ধরুন না, আরণ্যক উপন্যাস, অনেকগুলি দৃশ্য পাশাপাশি সাজানো, খালি কারোর সঙ্গে কারোর মিল নেই, কারোর আবার আছে। অথচ এই গল্পগুলো পড়ে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা তার ফলাফল না জেনে খালি কয়েকটা দিনের, কয়েকটা মুহূর্তের টুকরো টুকরো বর্ণনা শুনেও আমরা দেখবেন রিলেট করতে পারি, কষ্ট পাই, সান্ত্বনা পাই। কি অদ্ভুত, তাই না? আসুন আজ তেমনই একটা গল্প শোনাই আপনাদের, যেখানে কারণ নেই, ফলাফল নেই, বয়ে চলা জীবন আছে শুধু। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মণি ডাক্তার। আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়াছে, তাই রক্ষা। যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে, এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে? কিছু করিতে পারিলাম না এখানেও। আছি তো আজ 1.5 বছর। শুধু এখানে কেন, বয়স তো প্রায় 32-33 ছাড়াইতে চলিয়াছে। এখনো পর্যন্ত কি করিলাম জীবনে? কত জায়গায় তো ঘুরিলাম, কোথাও না হইল বসার, না জমিল প্র্যাকটিস। বাগাঁচড়া, কলারোয়া, শিমুলতলি, সত্রাজিতপুর, বাগান গাঁ, কত গ্রামের নামই বা করিব। কোথাও মাস কয়েকের বেশি আর চলে না। এই পলাশপাড়ায় যখন প্রথম আসি, বেশ চলিয়াছিল কয়েক মাস। ভাবিয়াছিলাম ভগবান বুঝি মুখ তুলিয়া চাহিলেন। কিন্তু তারপরে কি ঘটিল? আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই নাই। এখন মনে হয় কুণ্ডুবাবুদের আড়তে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে, সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে। আমাদের গ্রামেরই একজন লোক চাকুরিটা আমায় জুটাইয়া দিয়াছিল। খাতাপত্র লিখিতাম, হাতের লেখা ভালো দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল। 8-9 মাসের বেশি সেখানে ছিলাম না। তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি। চিড়িয়াখানা, মিউজিয়াম, বায়োস্কোপ, থিয়েটার, পরেশনাথের বাগান, কালীঘাটের কালী মন্দির, কি জায়গাই না কলকাতাটা। চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের ওপর আমার বিতৃষ্ণা জন্মাইল। ভাবিলাম ডাক্তারি ব্যবসা বেশ চমৎকার স্বাধীন ব্যবসা। ওই কুণ্ডুবাবুদেরই বাড়ির ডাক্তারবাবুকে ধরিয়া তাহার ডিসপেন্সারিতে বসিয়া মাস 2 কাজ শিখিলাম। কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়া পড়াশোনাও করিলাম। তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোর জেলার পল্লীতে পল্লীতে একরকম ঘুরিয়াই বেড়াইতেছি। এখন যে গ্রামে আছি, এই গ্রামে ব্রাহ্মণের বাস নাই। হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে, বাকি সব মুসলমান। পলাশপুরে কারোর কোঠা বাড়ি নাই। সকলেই নিতান্ত গরিব, সকলেরই খড়ের ঘর। খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয়। যদি বলেন যে এরকম জায়গায় কেন ডাক্তারি করিতে আসিয়াছি, তার একটা কারণ, নিকটবর্তী অনেকগুলো গ্রামের মধ্যে এখানেই হাট বসে। না না, এমন কিছু বড় হাট নয়, তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক ওই হাটে একসাথে জড়ো হয়। হাটতলায় কখানা খড়ের আটচালা ও সবাইপুরের গাঙ্গুলিদের ছয়ানি তরফে কাছারি ঘর আছে। কাছারি ঘরখানা দেওয়ালবিহীন খড়ের ঘর আর কি। বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদাররা আসিয়া মাস 2 থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায়। সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই। ঘরের অবস্থা অত্যন্তই খারাপ। সারা মেঝেতে ইঁদুরের গর্ত, মটকা দিয়ে বর্ষার সময় জল পড়ে। ঝড়ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও ভিজিতে হয়।
ছনির বাবুদের হেন কাছারি ঘরে নায়েবকে বলিয়া কহিয়া আশ্রয় লইয়া আছি। একাই থাকি। এদিকে সব গায়ের মতো এ গায়েও বন জঙ্গল, বাঁশবন, প্রাচীন আমের বাগান বড় বেশি। হাটতলার 3টি ঘিরিয়া নিবিড় বাঁশবন ও আম বাগান। একদিকে শুঁড়ি জঙ্গলের গা ধরিয়া আধপুয়া গেলে বেত্রবতী নদী, স্থানীয় নাম বেতনা। বন জঙ্গলের দরুন দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায়। রাত হইলে হাটতলায় লোকজন থাকে না। তো একখানা যা দোকানপত্র আছে, দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারেই নির্জন হইয়া পড়ে। বনে ঝোপে ঝাড়ে বাঁশবনে জোনাকি চলে। কুৎসিত ফুটন্ত খেঁটু ফুলের দুর্গন্ধ বাহির হয়। উত্তর দিকে শিমুল গাছটায় পেঁচা ডাকে। আমি একা বসিয়া ভাত রাঁধি। কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া এক তারাটা হাতে লইয়া আপন মনে গান করি। আজ 6-7 মাস একটা পয়সা আয় নাই। হাটে ঢেঁড়া পিটাইয়া দিয়াছি 4 আনা ভিজিট লইব। ওষুধের দাম ওই দাগ পিছু 1 আনা মাত্র। তবুও রোগীর দেখা নাই। ভাগ্যে মুজিবুর রহমান লোকটা ভালো। নিজের দোকান হইতে আজ 4-5 মাস ধরে চাল ডাল দেয়, তাই কোন রকমে চলিতেছে। গোয়ালপাড়ার দামু ঘোষের বাড়ি একটা নিউমোনিয়ার কেস ছিল গত মাসে। মুজিবুর এদিকের মধ্যে মাতব্বর লোক, সবাই তার কথা মানে টানে আর কি। তাকে ধরিয়া সুপারিশ করিয়াছিলাম দামু ঘোষের কাছে, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত আমাকে না ডাকিয়া ডাকিল গিয়া বলরামপুরের অবিনাশ শেখরা কবিরাজকে। অবিনাশ কবিরাজের ওপর তাদের নাকি অশেষ বিশ্বাস। অন্য কিছু নয়, সুবাসিনীকে লইয়া হইয়াছে মুশকিল। বিবাহ করিয়া পর্যন্ত তাকে আমি বাপের বাড়িতেই ফেলিয়া রাখিয়াছি। একখানা ভালো কাপড় পর্যন্ত কোনোদিন দিতে পারি নাই। ছেলেটির দুধের দাম 7 টাকা 8 টাকা বাকি। শাশুড়ি ঠাকরুন তাগাদা করিয়া চিঠি দেন। কোথায় পাইব 7-8 টাকা? নিজেই পাই না পেটে খাইতে। টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকরুন মহা অসন্তুষ্ট। তিনি ভাবেন কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে। কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না। আর 4-5 মাস একরকম শুধু ভাত খাই। পাড়া না হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আখড়া পটল 2 আনা সের, আলু 6 পয়সা, মাছ তো 4 আনা 6 আনার কম নয়। কেহ পাছে দেখিতে পায়, তাই খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর কাঁচরা দাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে। আজকাল আমের সময় শুধু আম ভাতে আর ভাত। কতদিন শুধু নুন দিয়াই ভাত খাইয়াছি। পাশ করা ডাক্তার আমি নই, কিন্তু তাতে কি? বাড়ি বসিয়া বই পড়িয়া কি ডাক্তারি শেখা যায় না? আজ আমি 7-8 বছর তো ডাক্তারি করিতেছি। অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে নাকি? পাশ করা ডাক্তারের হাতে কি রোগী মরে না? ধোপাখালীর ইন্দু ডাক্তার আসিয়া পিথুকোয়ালিনীর মেয়েটিকে কি বাঁচাইতে পারিয়াছিল? তবে কেন সে দুষ্ট লোকে রটাইয়াছে যে মণি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয়, ইহার কারণ কে বলিবে? আমি গরিব বলিয়া আমার দিকে কেউ হয় না, এক মুজিবুর ছাড়া। ওই লোকটাই আজ 3-4 মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপোস করিতে হইত। সে আমার জন্য যত করিয়াছে এ অঞ্চলের কেহ তাহার শিখিও কোনোদিন করে নাই। না, তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না। এসব অজপাড়াগা। রেল স্টেশন হইতে 10-12 ক্রোশ দূরে। কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই। লোকজন নিতান্তই অশিক্ষিত। রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়েই কাজ সারে। ফকির ডাকাইয়া ঝাড়ফুঁক করে, বলে নাকি অপদেবতার দৃষ্টি হইয়াছে। ডাক্তার ডাকিবার রেওয়াজই নাই। বাড়ি যাই নাই আজ 1.5 বছর। পলাশপুর আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিৎপুরে, তখন হইতেই যায় নাই। ও বাড়ি মানে যদিও শ্বশুর বাড়ি, নিজের বাড়িঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতেই। শ্বশুর বাড়িও তো কাছে নয়। শ্বশুর বাড়ি যাইতে হলে 8 ক্রোশ হাঁটিয়া নাভারণ স্টেশনে রেলে চাপিতে হইবে।
সেখান হইতে মশলন্দপুর স্টেশনে নামিয়া মোটর বাসে যাইতে হইবে খোলাপোতা। সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইছামতির নৌকায় ৬-৭ ঘন্টা গেলে তবে শ্বশুর বাড়ি। সব শুদ্ধ ৩-৪ টাকা খরচ পড়ে। আমার হাতে যখনই টাকা আসিয়াছে তখনই মানি অর্ডার করিয়া সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি। ৩-৪ টাকার মুখ একসঙ্গে আমি কমই দেখিয়াছি। আজ ২ বছরের মধ্যে তো প্রায় দেখিনি বলিলেই চলে। টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকুরনের আর আমার বিধবা শালীর গঞ্জনার চোটে বেচারিকে অতিষ্ঠ হইয়া উঠিতে হয়। তাই এবার যখন আসি, খাওয়া দাওয়া সারিয়া নৌকায় চড়িব, সুবাসিনী কোণের ঘরে ডাকিয়া লইয়া বলিল, শোনো, আমায় আর এখানে বেশি দিন ফেলে রেখো না। তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির। নিয়ে যাব, কিন্তু সেই সব পাড়া গাঁয়ে কি আর তুমি থাকতে পারবে? এই বা কি এমন শহর? তাছাড়া তুমি যেখানে থাকবে সেইখানেই আমারও শহর। এখানে দিদির বাকির চালায় এক সময় মনে হয় কলায় দড়ি দিই কি গাঙে ডুবে মরি। সবই বুঝি সুবি, আমার যদি একটুও সংস্থান হয় কোথাও, তবে তোমাকে আমি ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকি ভাবো? তবে কি করি বলো, আমার যা। দরজার বাহিরে পা দিয়াছি। শাশুড়ি ঠাকুরন ওত পাতিয়াই ছিলেন। বলিলেন, আমার এই অবস্থা, সংসারে এক পাল কুপিসি কোথা থেকে পুষি বলো তো? এক করি দুধের দেনা গোয়ালার কাছে, ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায়। মা হয়ে চোখের সামনে দেখতে পারি না বলে একজোড়া কাপড় আমি কিনে দিয়েছিলুম, তার দামটা এখনো দেওয়া বাকি। তোমার তো বাবু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না। কি যে আমি করি, এমন পুরুষ মানুষ বাপের জন্মে, ইত্যাদি ইত্যাদি। সেই অবস্থায় আসিয়া আজ ১.৫ বছর শ্বশুর বাড়ি মুখ হই নাই। অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা আসিয়াছে আমি সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি, কিন্তু সব শুদ্ধ ধরিলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি নয়। কিন্তু আমি কি করিব? চুরি ডাকাতি তো করিতে পারি না। সত্যই সুবাসিনীকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্র থাকিবার সুযোগ আমার হয় নাই। প্রথম প্রথম ভাবিতাম একটা কিছু সুবিধে হইলেই তাকে লইয়া গিয়া কাছে রাখিব, কিন্তু বিবাহ করিয়াছি আজ ৬-৭ বছর, তার মধ্যে এ সুযোগ কখনো হইল না। শ্বশুর বাড়িতেই বা গিয়া কতদিন থাকা যায়? একে তো মেয়ে এত কাল রহিয়াছে, তার উপর জামাই গিয়া ২ দিনের বেশি ১০ দিন থাকিলেই শাশুড়ি ঠাকুরুন স্পষ্টই বিরক্ত হইয়া উঠেন, বেশ বুঝিতে পারি। কাছেই বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি। নিজের মান তো নিজের কাছে, তাই না? একদিন শুনিলাম পানখোলার পাঠশালায় একজন মাস্টারের পোস্ট খালি আছে। মুজিবুর রহমানের দোকানে সকালে বিকেলে বসিয়া ২-১টা সুখ দুঃখের কথা বলি, সে আমাকে পরামর্শ দিল মাস্টারির জন্য চেষ্টা দেখিতে। বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম। ৭-৮ বছর ডাক্তারি করিয়া তো দেখা গেল, পেটের ভাত জুটানো দায়। তবুও একটা বাঁধা চাকুরি করিলে মাস গেলে যত কমই হোক কিছু তো হাতে আসিবে। খবর লইয়া জানিলাম মকরন্দপুরে শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি। পরদিন সকালে রওনা হলাম মকরন্দপুরে। মকরন্দপুর এখান হইতে ৭-৮ ক্রোশের কম নয়। সকালে স্নান সারিয়া ২টি চাল গালে দিয়া জল খাইয়া বাহির হইলাম। মকরন্দপুর কোন দিকে আমার ঠিক মতো জানা ছিল না। পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলু বাড়ির কাছে যাইতে কলুরা বলিয়া দিল, ঝিটকিপোতার খেয়া পার হইয়া নখ ফুলের মধ্যে দিয়ে গেলে ১.৫ ক্রোশ রাস্তা কম হইতে পারে। সকাল ৮টার মধ্যে খেয়া পার হইলাম। একটি ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হইল। মাঠের মধ্যে কিছু দূরে গিয়া সে একটা বটগাছের তলা দেখাইয়া বলিয়া দিল, ওই গাছতলা দিয়ে চলে যান বাবু, বাঁ দিকে নখফুলের রাস্তা। রোদ বেশ চড়িয়াছে। ছোট একটা খাল হাঁটিয়া পার হইয়া বড় একটা আম বাগানের মধ্যে গিয়া পড়িলাম। এসব অঞ্চলের আম বাগান মানে গভীরতর জঙ্গল বলা যায়। তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতেই একটা কোঠা বাড়ি দেখা গেল।
ক্রমে অনেকগুলি দালান কোঠা পথের ধারে দেখা যাইতে লাগিল। অধিকাংশই পুরাতন। প্রাচীন কার্নিশে দেওয়ালে বটসত্যের চারা গজাইয়াছে। গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বটগাছের ছায়ায় কিছুক্ষণ বসিয়া রহিলাম। পিপাসা পাইয়াছে। ভাবিলাম নখ ফুলে কাহারো বাড়ি জল চাহিয়া খাইলেই হইত। এদিকে তো শুধুই মাঠ, নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না। কি করব, পুনরায় পথ হাঁটিতে লাগিলাম। পথে সবই চাষাদের গাঁ পড়িতে লাগিল। আমি ব্রাহ্মণ মানুষ, যেখানে সেখানে তো আর জল খাইতে পারি না। সুদরপুর, চাতরা, নালদি, মামুদপুর, তারপরেই পড়িল আর একটা মাঠ। বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। কিছু খাইতে পাইলে ভালোই হতো, পেট চলিয়া উঠিল। আপাতত যদি একটু জলও পাওয়া যায় তো। ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই, এদিকে কোথাও একটা টিউবওয়েল দেয় নাই কোনো গ্রামে। মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুর পর্যন্ত নাই। মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছিলাম, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। পৌঁছিয়া দেখি খেয়াঘাট কচুরিপানায় বুঝিয়া গিয়াছে। খেয়ায় নৌকাখানি ডুবানো অবস্থায় এপারে বাঁধা, কোনো জনপ্রাণী নাই। কি বিপদ, এখন পার হই কি করিয়া? নিকটে একটা চাষা গাঁ, সেখানে খোঁজ লইয়া জানিলাম কচুরিপানায় ঘাট বুঝিয়া যাওয়ায় সেখানকার খেয়া আজ মাসখানেক যাবৎ বন্ধ। আরও ক্রোশখানেক উজানে খালিশপুরের ঘাটে খেয়া পড়িতেছে। এই অবস্থায় মাঠ ভাঙিয়া এক ক্রোশ নদীর ধারে খালিশপুর পর্যন্ত যাওয়া তো বড়ই কষ্ট দেখিতেছি। পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম পোয়াটাক পথ গিয়া একটা বড় শিমুল গাছের নিচে নদী হাঁটিয়া পার হওয়া যায়। অন্ধকারে আধ মাইল হাঁটিয়া নদীর পাড়ে একটা শিমুল গাছ সত্যিই দেখা গেল বটে, কিন্তু জল সেখানে বিশেষ কম বলিয়া তো মনে হইল না। জলে তো নামিলাম, জল ক্রমে হাঁটুর উপর ছাড়াইয়া কোমরে উঠিল। কোমর হইতে বুক, বুক হইতে গলা, কাপড় জামা ভিজিয়া নেতা হইয়া গেল। তখনও দেখিতেছি জল উঠিতেছে। নাকে আসিয়া যখন ঠেকিল, তখন পায়ের বুড়া আঙুলে ভর দিয়া ডিঙি মারিয়া চলিতেছি। অন্ধকার হইয়া গিয়াছে। ভয় হইল একাই অন্ধকার অজানা নদী পার হইতে কুমিরে না ধরে। বড় কুমির না আসুক, তো একটা মেছো কুমিরও তো গুঁতাটা দিতে পারে। কোনো রকমে ওপারে গিয়া উঠিলাম। কোনো দিকে কোনো লোকালয় নাই, একটা আলো চলে নাই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দুই দিকে রাস্তা গিয়াছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে, ডাইনে নাকি বাঁয়ে? কে বলিয়া দিবে? জনমানবের চিহ্ন নাই কোথাও। ভাগ্য আবার এমনই, ভাবিয়া চিন্তিয়া যে পথটি ধরিলাম সেইটাই কি ঠিক ভুল পথ? আধক্রোশ 3 পোয়া হাঁটার পর একটা বাগদি বাড়িতে জিজ্ঞাসা করিয়া জানিলাম আমি 3 পোয়া পথ উল্টো দিকে আসিয়া পড়িয়াছি। যাওয়া উচিত ছিল ডাইনের পথে, আমি আসিয়াছি বাঁয়ের পথে। আবার তখন ফিরিয়া গিয়া সেই পথের মোড়ে আসিলাম। সেখান হইতে ডাইনের পথ ধরিলাম। এইবার পথে বিষম জঙ্গল, বড় বড় আমবাগান, বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানিতাম এখানে খুবই বাঘের ভয়। দিনে মানে পর্যন্ত গরু বাছুর বাঘে লইয়া যায়। একবার আমি একটি রোগীর চিকিৎসা করিয়াছিলাম, তাহার কাঁধে বাঘে থাবা মারিয়াছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা পেঁচায় কষ্ট। পাকা আম পড়িয়া পথ ছাইয়া আছে। এই সব অঞ্চলে এত আম যে আমের তরই নাই, তলায় পড়া আম কেউ একটা বড় কুড়োয় না। সেই অন্ধকারের মধ্যে আমের উপর পাতিয়া পা পিছলাইয়া যাইতে লাগিল। আম তো তবু ভালো, সাপের ঘাড়ে পা দিলেই আমার ডাক্তার লীলা অচিরাত সাঙ্গ করিতে হইবে, তাই আমি ভাবিতেছি। অতি কষ্টে মকরন্দপুর পৌঁছিলাম রাত 9টার সময়। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় লইলাম, কিন্তু চাকুরি মিলিল না, যাতায়াতই সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলিল, এ মাসে নয়, আশ্বিন মাসে ভাবছি লোক নেব।
এই স্কুলের অবস্থা ভালো নয় মশাই। ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আসে মাসে 10 টাকা 4 আনা, সেইটাই তো ভরসা। ছাত্রদত্ত বেতন মাসে ওঠে মোটে 13 শিখে। 2 জন মাস্টার কি করে রাখি। তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন না হয়। গেল মিটিয়া। আশ্বিন মাস পর্যন্ত খাই কি যে পানখোলা ইউপি পাঠশালার 2য় পণ্ডিতের পদের জন্য বসিয়া থাকিব। বেতন শুনিলাম 5 টাকা, হেড পণ্ডিত পান 9 টাকা। সারাদিন হাঁটিয়া আবার ফিরিলাম পলাশপুর। সন্ধ্যা হইয়া গেল ফিরিতে। শরীর অত্যন্ত ক্লান্ত, পা টনটন করিতেছে। মুজিবুর আসিয়া জিজ্ঞাসা করিল, কি হলো ডাক্তারবাবু? তাহাকে সব বলিলাম। তারপর নিজের অন্ধকার ঘরের ঘরে ঢুকিয়া ভাঙা লণ্ঠনটা জ্বালিলাম। নদীর ঘাট হইতে হাত মুখ ধুইয়া আসিয়া মাদুরটা বিছাইয়া শুইয়া পড়িলাম। ক্ষুধা খুবই পাইয়াছিল, কিন্তু উঠিয়া রাঁধিবার উৎসাহ মোটেই ছিল না। গোটা কতক আম খাইয়া রাত্রি কাটিল। অন্ধকারে শুইয়া শুইয়া কত কথা ভাবি। একা একা কাটাইতে হয়। কথা বলিবার মানুষ পর্যন্ত পাই না, এই হইয়াছে সকলের চেয়ে কষ্ট। ইচ্ছা হয় স্ত্রীকে আনিয়া কাছে রাখিতে। কতকাল তাহাকে দেখি নাই, তাহার একটু সেবা পাইতে স্বাদ হয়। এই সারাদিন খাটিয়া খুটিয়া আসিলাম, ইচ্ছে হয় কাছে বসে একটু গল্প করুক, দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকিব তাতে। কিন্তু আনি কোথা হইতে, খাওয়াই কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার। মাত্র 2খানি দোকান, তাও দোকানিরা বন্ধ করিয়া চলিয়া গিয়াছে। চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি চলিতেছে। বিলাতি আমড়া গাছটায় বাদুড়ে টানা ছটপট করিতেছে। গভীর রাত্রি হইয়াছে, কিন্তু গরমে ঘুম আসে না চোখে। উফ, কি বিশ্রী গুমোট! সারা রাত্রি ঠুপঠাপ শব্দে পাকা আম পড়িতেছে চারিদিকে রামবাগানে। শুইয়া শুইয়া তাই শুনিতেছি। উফ, কি একঘেয়েই হইয়া উঠিয়াছে এখানকার জীবন। সকালে উঠিয়া নদীর ধারে একটু বেড়াইয়া আসিয়া সেই হাটতলায় ফিরিয়া আসি। বেশি দূর কোথাও যাইতে পারি না, কি জানি রোগী আসিয়া যদি ফিরিয়া যায়। সারাদিন ডিসপেন্সারি আগলাইয়া বসিয়া থাকিতে হয় আশায় আশায়। মুদি পোড়া আঁখি বসি রসালের তলে, ভ্রান্তি মদে মাতি ভাবি পাইপ পাদপত্য, কাঁপে হিয়া তুরু তুরু করি। আর তাছাড়া যাই বা কোথায়? চাষা গাঁ কোনো ভদ্রলোকের বাড়ি নাই যে বসিয়া গল্পগুজব করি। ঘুরিয়া ফিরিয়া সেই আমার ফুটা খড়ের ঘরের ডিসপেন্সারি আর মুজিবুরের দোকান, দোকান আবার ডিসপেন্সারি। কোনো কোনো দিন সন্ধ্যের দিকে পিপিলিপাড়ার বিলের ধারে বেড়াইতে গিয়া দেখি বাগদিরা কি করিয়া ডোঙায় উঠিয়া কুঁচ ছুড়িয়া কই মাছ মারিতেছে। অন্ধকারে দেখিয়া দুটি হয়তো শাক তুলিয়াও আনি কোনো কোনো দিন। একঘেয়ে আমভাতে ভাত অখণ্ড প্রতাপে রাজ্য চালাইতেছে তো বৈশাখ মাস হইতেই। কতদিন আর ভালো লাগে। আমার নামের কপাল নয়। কাল ওপাড়ার বিষ্ণুকলুর বড় ছেলেকে সন্ধ্যার পরে ঘানি ঘরের দরজায় সাপে কামড়াইল। আমি শুনিয়াই ছুটিয়া গেলাম। আমায় কেউ ডাকিতে আসে নাই বটে, কিন্তু কানে শুনিয়া চুপ করিয়া থাকিতে পারি কি করিয়া? গিয়াই শক্ত করিয়া গোটা কতক বাঁধন দিলাম। 10 স্থান ছিঁড়িয়া পটাশ পারম্যাঙ্গানে টিপিয়া দিলাম। এমন সময় পাড়ার লোকে ওঝা ডাকিয়া আনিল। ওঝা আসিয়াই আমার বাঁধন খুলিয়া ফেলিতে হুকুম দিল। আমার নিষেধ কেহই গ্রাহ্য করিল না। বাঁধন খুলিয়া ঝাড়ফুঁক করিতে করিতে রোগী সারিয়া উঠিল। ঝাড়ফুঁক সব বাজে, আমার বাঁধনে আর পটাশ পারম্যাঙ্গানেটেই কাজ হইয়াছিল, আর নাম হইল সেই ওঝার। যাক, সেজন্য আমি দুঃখিত নই। একজনের জীবন বাঁচিয়া গেল, এই আমার জন্য যথেষ্ট পুরস্কার। না খাওয়ার কষ্টও আমি সহ্য করিতে পারি। একঘেয়ে জীবনের কষ্টে একেবারে মারা যাইতে বসিয়াছি। তবুও বসিয়া দিবাস্বপ্নে কাটাইয়া মনের কষ্ট মন হইতে তাড়াই। টাকা পয়সা হাতে হইলে কি করিব বসিয়া তাহাও ভাবি। সুবাসিনীকে লইয়া আসিব, খোকাকেও লইয়া আসিব।
নদীর ধারে মুজিবুর জমি দিতে চাহিয়াছে, সেখানে দুখানা খড়ের ঘর তুলিব আপাতত। বাড়ির চারিধারে ছোট একখানা ফুলের বাগান করিব। সন্ধ্যাবেলা আধ ফুটন্ত বেলকুঁড়ি এই গ্রীষ্মের সন্ধ্যায় রেকাবি করিয়া তুলিয়া নিয়া কিছু ঘরে কিছু সুবাসিনীর খোঁপায় পড়াইয়া দিব। এখানকার তহসিলদারকে বলিয়া কিছু ধানের জমি লইয়া চাষবাস করিব। ঘরে ধান হইলে সচ্ছলতা আপনিই দেখা দিবে। ভাদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসিয়া আছি, দেখি যে একটি ছোট্ট মেয়ে হাটতলার বনের মধ্যে জামতলায় কি খুঁজিয়া বেড়াইতেছে। আমায় দেখিয়া আমার দিকে চাহিয়া রহিল। বলিলাম, কি খুঁজছো ওখানে খুকি? মেয়েটি লাজুক সুরে বলিল, ঘেটকোলের ডগা। কি হবে ঘেটকোলের ডগা? ঘেটকোলের ডগা তো খায়। কথাটা জানিতাম না। ঘেটকোলের ডগা যদি খাওয়া যায় তবে তো আমার তরকারি কিনবার সমস্যা ঘুচিয়া যায়। হাটতলার চারিদিকে বনে জঙ্গলেই দেখিতেছি বহু ঘেটকোল আছে, কিন্তু গাছটি চিনিতাম না, আমি নাম শুনিয়া আসিয়াছি। বলিলাম, কই দেখি কিরকম গাছ? মেয়েটি বলিল, এই দেখুন, কচু গাছের মতো দেখতে, কিন্তু দেখুন খেয়াল করে, একটা পাতা 3টে ভাঁজ করা। তা কি করে খায় এটা? যেমন করে ইচ্ছে, ছেঁচকি করে খায়, চচ্চড়ি করে খায়। খাবেন দেব তুলে? মেয়েটির কাছে একটু চাল দেখাইলাম। ডাক্তারবাবু হইয়া বুনো ঘেটকোলের ডগা কি করিয়া খাইব? হ্যাঁ, তবে যদি নিতান্তই খাইতে হয়, সেই অবজ্ঞাত বন্য উদ্ভিদের প্রতি নিতান্ত কৃপা করিয়াই খাইব, এই ভাবটাই দেখাইবার চেষ্টা করিলাম। বলিলাম, ও ওসব কচু খেঁচুর ডগা রাঁধবে কে? কি করে রাঁধতে হয়? মেয়েটি শিখাইয়া দিল ঘেটকোলের ডগার ছেঁচকি রাঁধিবার প্রণালী। একাটি ডগা তুলিয়াও থিয়া গেল। যাইবার সময় আমার রান্নাঘরের দিকে চাহিয়া বলিল, এখানে কে থাকে? কে আবার থাকবে? আমিই থাকি। সে কথা নয়, আপনার সঙ্গে থাকে কে? রেঁধে বেড়ে দেয় কে? কেউ না, আমি নিজেই রান্না বান্না করি। সেই হইতেই মেয়েটি আমায় একটু কৃপার চক্ষে দেখিল বোধ হয়। যখনই সে হাটতলায় ঘেটকোলের ডগা সংগ্রহ করিতে আসিত, আমায় একাটি দিয়া যাইত। সকালের দিকেও আসিত, আবার বৈকালেও আসিত। একদিন বৈকালে আপন মনে বসিয়া আছি, মেয়েটি আসিয়া দাওয়ার ধারে কোঁচর হইতে কিছু ডুমুর বাহির করিয়া রাখিয়া বলিল, এবেলা হরে কলুদের পুকুর পাড় থেকে ডুমুর পেরেছিলুম, তাই আপনাকেও দুমুটো দিয়ে যাচ্ছি। মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞাসা করি নাই। মেয়েটি দেখিতে ভালো, বেশ বড় বড় চোখ, বয়স 18-19 হইবে। গায়ের রং যতটা ফর্সা, এইসব পাড়া গায়ে তত সুন্দর গায়ের রং প্রায় দেখাই যায় না। তবে ব্রাহ্মণ কায়স্থের ঘরের মেয়ে নয়, দেখিলেই সেটা বোঝা যায়। সেদিন তাহার পরিচয় লইয়া জানিলাম সে সেই গ্রামেরই বিধু গোয়ালিনীর মেয়ে। তার ভালো নাম সম্ভবত প্রেমলতা বা ওই রকমই কিছু হবে, সবাই প্রম বলিয়া ডাকে। অল্প বয়সেই বিধবা হইয়াছে, যেমনটা সাধারণত আমাদের দেশে গোয়ালার ঘরে হয় আর কি। মেয়েটি কিছুক্ষণ চালের পাতা ধরিয়া দাঁড়াইয়া রহিল। বলিল, আপনার বিয়ে হয়নি? কেন হবে না? তবে বউকে নিয়ে আসেন না কেন? এখানে তো আপনার রান্নাবান্নার খুব কষ্ট। হ্যাঁ, তা বটে, এইবার আনবো ভাবছি। মা বাবা আছেন? না, মা বাবা। কোথায় আপনার বাড়ি? সে তুমি চিনতে পারবে না, সে অনেক দূরে। এইভাবেই আলাপের সূত্রপাত। তারপর কতদিন সকালে বিকালে প্রম আসিত। কোন দিন ওলের ডাঁটা, কোন দিন ডুমুর, কোনোদিন বা একটা চালতা। নিজে যা বনে জঙ্গলে সংগ্রহ করিত, তার কিছু ভাগ আমায় না দিয়া তার যেন তৃপ্তি হইত না। মাঝে মাঝে ওইখানটায় দাঁড়াইয়া চালের বাতা ধরিয়া কত গল্প করিত। সরলা বালিকা কাঠ কুড়াইয়া শাক পাতা সংগ্রহ করিয়া তাহার দরিদ্র মায়ের গৃহস্থলীর অভাব দূর করিবার চেষ্টা করিত। তেমনি এই দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পাবশত তার ভাতের থালার উপকরণও ছুটাইয়া দিত। বড় ভালো লাগিত তাকে। একটা অদৃশ্য সহানুভূতির সূত্রে সে আমাকে বাঁধিয়াছিল, এবং বোধহয় আমিও তাকে বাঁধিয়াছিলাম।
পলাশপুরের হাটতলায় নিঃসঙ্গ জীবনে একটি মমতাময়ী নারীর সঙ্গ বোধ হয় খুবই ভালো লাগিয়াছিল। তাই সে আসিলে আমার মনটা খুশি হইয়া উঠিত। ইদানিং সে আসিত ক্ষণ ক্ষণ, নানা ছলছুতায়, কারণে অকারণে আসিয়া খেইহারা কথাবার্তায় থাকিয়াও যাইত অনেকক্ষণ। একদিন লক্ষ্য করিলাম প্রমো তার বেশভূষার দিকে নজর দিয়াছে। প্রথম সেদিন তার যত্ন করিয়া বাঁধা খোপাটির দিকে চাহিয়া আমার এ কথাটা যেন এমনি এমনি মনে হইল। ফর্সা শাড়িখানা পরিপাটি করিয়া পরিতে শিখিয়াছে। মুখের হাসির মধ্যে একটা সলজ্জ সংকোচের ভাব দেখিলাম, যে ধরনের হাসি তার মুখে নতুন। আর কতভাবেই সেবা করিতে সে চেষ্টা করিত, শাক তুলিয়া তরকারি কুটিয়া দিয়া। আগে আসিয়া চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া থাকিত, ইদানিং দাওয়ার কোণে ওইখানটায় বসিত। তার মুখের ভাব দিন দিন যেন আরো সুশ্রী হইয়া উঠিতেছিল। পলাশপুরে তো কত লোক আছে, হাটতলায় তো কত লোক যাতায়াত করে। এই দরিদ্র ডাক্তারের নিঃসঙ্গ জীবনের প্রতি কেহই তো অমন দরদ দেখায় নাই। তাই বলি আমি, পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায়। গত ফাল্গুন মাসে উপরি উপরি কয়েকদিন সে আসিল না। মনটা উদ্বিগ্ন হইয়া উঠিল। এমন তো কখনো হয় না। 2-3 দিন পরে কানে গেল বিথু কোয়ালিনীর মেয়ের টাইফয়েড হইয়াছে। কেহ ডাকিতে না আসিলেও দেখিতে গেলাম। দেখিয়া শুনিয়া বুঝিলাম এ বয়সে টাইফয়েড শিবেরও অসাধ্য রোগ। তবু আমি হাল ছাড়িলাম না, প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলাম। উহারা 7 দিন পরে আমার উপরে আস্থা হারাইয়া ডাকিল ইন্দু ডাক্তারকে। আমাকে রোগশয্যার পাশে দেখিয়া প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। প্রথম দিন শুনিলাম ইন্দু ডাক্তার যেদিন দেখিতে আসিয়াছিল সেদিন সে ইন্দু ডাক্তারের ঔষধ খাইতে চায় নাই। মরণের 6-7 দিন পূর্ব হইতে সে অজ্ঞান অবস্থায় ছিল। আজ মাস কয়েক হইল আমি আবার যে একা সেই একা। কে আর আমার জন্য শাক, ডুমুর, ঘেঁটকলের টগা তুলিয়া দিবে। এখন আবার সেই আম ভাতে ভাত। বর্ষা নামিয়া গিয়াছে। রাস্তাঘাটে বেজায় কাদা, মশার উৎপাত বাড়িয়াছে। হাটতলার চারিপাশে বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন ধরিয়া মেঘ জমিতেছে। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়া আকাশ একটুখানি ফর্সা হইতেছে, আবার মেঘ উড়িয়া আসিতেছে, আবার বৃষ্টি। জলে ভিজিয়া গাছের গুড়িগুলির রং আবলুসের মতো কালো দেখাইতেছে। চুপ করিয়া বসিয়া থাকি, মনে হয় কারাগারে আবদ্ধ হইয়া আছি। যখন নিতান্ত অসহ্য হয় মুচিবরের দোকানে গিয়া বসি। নিচু চালাঘরের দোকান। রেড়ির তেল, কেরোসিনের তেল, জিরে মরিচ, খড়িমাটি, কড়া তামাক, আলকাতরা, পচা সর্ষের তেল সবে মিলিয়া কেমন একটা গন্ধ ঘরটায়। গন্ধটায় মন হু হু করে। মনে হয় এই কোথায় পাড়াগাঁয়ে পড়িয়া আছি, কবে এই বেড়া চালের নাগপাশ হইতে মুক্তি পাইব। আদৌ মুক্তি পাইব কিনা তাই বা কে জানে। জীবনটা যেন কেমন ধারা হইয়া গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অজপাড়া গাঁয়েও আমার মনে হয় সব কষ্ট সহ্য করিতে পারিতাম যদি সুবাসিনী আর খোকা কাছে থাকিত। একবার যখন কলিকাতায় থাকিতাম, ভবানীপুর দিয়ে আসিতেছি, দেখি একটা বড় বাড়ি হইতে দলে দলে মেয়েরা বই হাতে করিয়া বাহির হইতেছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবিলাম এ কি, এত মেয়ে আসে কোথা হইতে? ব্যাপারটা কি একবার দেখিতে হইতেছে তো। তারপর জানিলাম সেটা একটা মেয়েদের কলেজ। কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে, কেমন সব পরনে, কেমন চশমা, আর কি রূপ সবার। আরেকবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট দিয়ে যাইতেছিলাম, একটা বড় লোকের বাড়ির দোতলায় কোনো একটা মেয়ে গান গাইতেছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিলাম। অমন সুন্দর গান তারপর আর আমি কোথাও শুনি নাই, কোথায় বা শুনিব। গানের কয়েকটা লাইন এখনো মনে আছে। প্রিয় তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির দোলে। সেসব গান আমাদের মতন মাটির মানুষের জন্য নয়। সারাদিন ঝমঝম করিয়া বৃষ্টির পরে সন্ধ্যার সময় একটু বাদল থামিয়াছে।
গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলিয়া হাটতলা যেমন নির্জন তেমনই অন্ধকার। ডোবার চলে মনের আনন্দে ব্যাং ডাকিতেছে। প্রমো যেখানে ঘেটকলের ডগা তুলিয়া বেড়াইত, সেই সব বনে ছিঁচি পোকার দল একঘেয়ে ডাক চুড়িয়া দিয়াছে। জামগাছের উঁচু ডালটা হইতে দমকা হাওয়ায় ছড়ছড় করিয়া পাকা জাম বনের মধ্যে অন্ধকার জলে ভেজা শেওড়া বনের মাথায় পড়িতেছে। নির্জন সন্ধ্যায় একা বসিয়া ভাবি, ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন তো, আজকের গল্পটা পড়তে পড়তে ফিডে প্রায় আসা কিছু রিল বা ফেসবুকের কিছু পোস্টের কথা মনে পড়ে গেল। ওই পোস্টগুলো যেখানে বরেরা বসে থাকে বউ কবে বাপের বাড়ি যাবে বা বউ বাপের বাড়ি গেলে যাতে তক্ষুনি না ফেরে তার জন্য নানা রকম ফোন দিয়েও আঁটে তারা। তো এবার আমার পুরুষ শ্রোতা বন্ধুদের কাছে আমার না একটা প্রশ্ন আছে। যারা বিয়ে করেছেন বা লিভ ইন করেন তারাই খালি উত্তরটা দেবেন। আচ্ছা, যদি সত্যিই না ফেরে আর বাপের বাড়ি থেকে, যদি দেখা না করে, কথা না বলে, যদি চেয়েও তাকে আর ফিরিয়ে আনতে না পারেন, যাকে স্বাধীনতার পথের সব থেকে কাঁটা মনে হয়, সে যদি দিনের পর দিন সমস্ত স্বাধীনতা আপনাকে দিয়ে দূরেই থেকে যায়, একটা স্বাধীন জীবন যেখানে খড় থুথু করছে, যেখানে প্রিয় মানুষটার স্পর্শ, গন্ধ, শব্দ বলতে শুধুমাত্র তার স্মৃতিটুকু, আপনার কাছে কি এমন স্বাধীনতাই পছন্দের, নাকি রোজকার ঝগড়াঝাঁটি খুনসুটির পরাধীনতা? লিখে জানান তো আমাকে। এই বেচারা আইবুড়োর একটু অভিজ্ঞতা হোক। তবে আমার জানেন তো, সাহিত্যে পড়তে গিয়ে আজকে এই গল্পটার ক্ষেত্রেই ধরুন না, লোকটাকে কতটা অসহায় মনে হচ্ছিল না। সে সঙ্গ চাইছিল নিজের স্ত্রীর, কিন্তু পাচ্ছিল না। আবার অপরাজিত গল্পটার কথা ধরুন। অপরাজিত উপন্যাস আপনারা অনেকেই হয়তো পড়েছেন। অপর্ণা বাপের বাড়ি গিয়ে আর ফিরে আসেনি অপুর কাছে। যাক, আর দুঃখ করব না। আজকের মতো বিদায় দিন আমায়। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।